নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, 17 এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যে রায় হলো তাতে স্বস্তি পেল রাজ্য সরকার আপাতত, কিন্তু যোগ্য শিক্ষকদের কিন্তু কোনো স্বস্তি মিলল না। তারা একটা শ্বাস নেওয়ার সময় পেলেন, ব্রিদিং পিরিয়ড, সেটা 31শে ডিসেম্বর পর্যন্ত। এবং শিক্ষাকর্মীদের বিষয়ে সুপ্রিম কোর্ট কিছুই বলেনি, অর্থাৎ তারা তাদের মধ্যে যোগ্য যারা আছেন তারাও কাজে যোগ দিতে পারবেন না। 31শে মের মধ্যে নতুন নিয়োগ সম্পর্কিত সবকিছু হলফনামা আকারে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। সেটা দিতে যদি রাজ্য সরকার ব্যর্থ হয় তাহলে কিন্তু ওই 31শে ডিসেম্বর পর্যন্ত যে সময়সীমা যোগ্য শিক্ষকদের চাকরি করার জন্য ধার্য করা হয়েছে সেটা কিন্তু খারিজ হয়ে যাবে এবং সরকারকে জরিমানা দিতে হবে। এবং সুপ্রিম কোর্ট এটাও জানিয়ে দিয়েছে যে যে যোগ্য শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করবেন, পরবর্তীকালে তারা যদি পরীক্ষায় বসেন তাহলে এই পিরিয়ডটুকু চাকরি করেছেন বলে তারা কোনো বাড়তি সুবিধা পাবেন না। অর্থাৎ যোগ্য শিক্ষকরা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রইলেন, শুধু আর কয়েকটা মাস তারা স্কুলে গিয়ে পড়াতে পারবেন, বেতনটুকু পাবেন, একটু সময় পাবেন পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে নিজেদেরকে গুছিয়ে নিতে। দ্যাটস অল। এখানেই হচ্ছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন, সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকার যে স্বস্তি পেয়েছে সেটা জানিয়েছেন, বলেছেন একটা স্বস্তি থেকেই পরের স্বস্তিতে পৌঁছানো যায় এবং রাজ্য সরকার পরিবারের মতো যোগ্যদের পাশে রয়েছে, আইন অনুযায়ী সবকিছু করা হবে। যখন একজন সাংবাদিক শিক্ষাকর্মীদের প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, দৃশ্যতই তেলে বেগুনে জ্বলে উঠলেন মুখ্যমন্ত্রী, কারণ তিনি জানেন ওই অযোগ্য শিক্ষক এবং অযোগ্য শিক্ষাকর্মীরাই তার কাছে অ্যাকিলিস হিলসের মতো। এখন প্রশ্ন হলো, আবার শিক্ষামন্ত্রী বলেছেন যে যোগ্য শিক্ষকদের সামাজিক মর্যাদা ফিরিয়ে দেওয়াই সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ। এই কথাগুলো শুনতে ভালো লাগে। রাজ্য সরকারের কাছে উপায়টা কি আছে? আপনি রিভিউ পিটিশন করলেন, মাননীয় প্রধান বিচারপতি খান্না সাহেব অবসর নেবেন মে মাসের মাঝামাঝি, তারপরে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হবেন এসআর গাভাই। তিনি কিন্তু অত্যন্ত কঠোর এবং তার পূর্বসূরির দেওয়া রায় বদল করবেন এসআর গাভাইয়ের বেঞ্চ, এই আশাটা না করাই ভালো। আশায় বাঁচে চাষা, ঠিক আছে, কিন্তু অভিষেক মানু সিংভি তো বলেই দিয়েছেন যে রিভিউ পিটিশন দাখিল করলেও সুরাহা মেলার সম্ভাবনা খুব কম, পরিসরটা খুব সংকীর্ণ। কালকে যারা সুপ্রিম কোর্টের সওয়াল জবাব শুনেছেন তারা দেখেছেন যে কপিল সিব্বাল, অভিষেক মানু সিংভি প্রধান বিচারপতি ওই রায়টা দেওয়ার পরে কতবার বলেছেন যে মাই লর্ড, উই আর হাইলি অবলাইজড, উই আর হাইলি অবলাইজড বলেছেন। তো আপনারা অনেকেই লাইভ স্ট্রিমিং দেখেছেন, অনেকে পরে সেই শুনানির ভিডিও আপলোড করে দিয়েছেন, আপনারাও দেখে নিতে পারেন চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জনের জন্য। এখন প্রশ্ন হলো রাজ্য সরকারের করণীয়টা কি আছে? রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে তাহলে যারা যোগ্য শিক্ষক চিহ্নিত হননি অযোগ্য বলে, তাদেরকে পরীক্ষায় বসতে হবে। তারা বলছেন তারা পরীক্ষায় বসবেন না, লাগাতার ধর্ণা করবেন, অনশন করবেন। তাতে লাভটা কি হবে? রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, এসএসসির হঠকারিতা, দুর্নীতির জন্য তারা আজকে সাফার করছেন। এখন তারা ধর্ণা করুন, অবস্থান করুন, অনশন করুন,
তারা কি চাকরিটা ফিরে পাবেন? আইনগত প্রভিশন কি আছে? তারা পরীক্ষায় বসতে চাইলে বসতে পারেন, সেক্ষেত্রে কিছু এজ রিল্যাক্সেশন করা হবে। কিন্তু পরীক্ষা তো শুধু যাদের চাকরি গেছে যোগ্য হিসাবে তারাই দেবেন না, অনেকে দেবেন, 20-22 লাখ। তা এতদিন পর আরেকটা পরীক্ষা ক্র্যাক করতে তারা কতজন পারবেন? কতজনের আর পরীক্ষা দেওয়ার মতো সেই মানসিকতা আছে? কিছু হয়তো পারবেন, অনেকেই পারবেন না। তাহলে তাদের সামনে বিকল্প পথের সন্ধান খুঁজতে হবে। রাজ্য সরকার যেটা করতে পারে, ওই যে বলছে না যে সম্মান ফিরিয়ে দেওয়াই আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। যোগ্য শিক্ষক মানে যারা অযোগ্য বলে চিহ্নিত হননি, যারা পরীক্ষা দিতে চাইবেন তারা পরীক্ষায় বসতে পারবেন। আর যারা পরীক্ষা দিতে চাইবেন না, রাজ্য সরকার হয়তো তাদেরকে একটা অফার করবে। সেই অফারটা হচ্ছে এই যে তোমরা একটা কনসলিডেটেড স্যালারি নাও, অবসরকালীন পেনশন টেনশন থাকবে, একটা কনসলিডেটেড অ্যামাউন্ট পাবে। চাকরিটা রইল, হয়তো 45-50 হাজার টাকার একটা বেতনের বন্দোবস্ত করা হবে। এছাড়া রাজ্য সরকারের হাতে কিন্তু কোনো পথ খোলা নেই। রিভিউ পিটিশন আছে, কিন্তু রিভিউ পিটিশনে সুরাহা মেলার সম্ভাবনা খুব কম, সিমস টু বি রিমোট, 1%। আর অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা কি করবেন? তাদেরকে কিন্তু টাকাটা সুদ সহ ফেরত দিতে হবে। এখন তারা যাদেরকে টাকাটা দিয়ে চাকরিটা পেয়েছিলেন তারা সেই টাকাটা তাদের কাছ থেকে আদায় করার চেষ্টা করবেন, এটাই মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। সেজন্যই আমি বললাম এই শিক্ষক অশিক্ষক নিয়োগ দুর্নীতি তৃণমূল সরকারের কাছে অ্যাকিলিসেলসের মতো হয়ে যাবে। তারা টাকাটা ফেরত চাইবেন। ইতিমধ্যেই অনেকের কাছে তারা গেছেন টাকা ফেরতের দাবি নিয়ে। সেখানে অনেক আমচা চামচা বেলচা বিভিন্ন স্তরের নেতা আছে। তাহলে চূড়ান্ত একটা আনরেস্ট তৈরি হবে। সুপ্রিম কোর্ট যখন জানিয়েছে যে 17 রকম দুর্নীতি হয়েছে এই নিয়োগে, এবং যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসি দিতে পারেনি, এসএসসি যেটা দিচ্ছে সিবিআই এর দেওয়া তালিকা, সেটা সুপ্রিম কোর্টের নাকচ হয়ে গেছে। 3-3বার এসএসসি এরকম তালিকা দিয়েছে। যখন আদালত জানতে চেয়েছে যে এটাই সঠিক তালিকা, তো এর বাইরে তো আর কোনো অযোগ্য নেই, তখন কিন্তু এসএসসি বলতে পারেনি যে এটাই চূড়ান্ত তালিকা যোগ্য অযোগ্যদের। এসএসসি কি বলেছে যে এরাই যে অযোগ্য সেটা আমি হলফ করে বলতে পারছি না, এর বাইরেও অযোগ্য থাকতে পারে। আসলে যোগ্য অযোগ্য খোঁজার মেকানিজমটা নেই, ওয়েমার্কশিট ধ্বংস হয়েছে, মিরর ইমেজ নেই। তাহলে যে স্বস্তির হাওয়া বইছে সেই আপাত স্বস্তিটা নবান্নের 13 তলা 14 তলায় বিকাশ ভবনে, কিন্তু চাকরিহারারা শিক্ষক অশিক্ষক তাদের কাছে কোনো স্বস্তির বার্তা নেই। দেখুন এসএসসি আবার পরীক্ষা নেবে, এসএসসির পরীক্ষা আর ঠগের বাড়ির ভোজ দুটোই এক, কারণ এসএসসি নামক প্রতিষ্ঠানটির ন্যূনতম বিশ্বাসযোগ্যতা আর নেই। 17 রকম দুর্নীতি হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায়। মধ্যশিক্ষা পর্ষদ আর এক কাঠি বাড়া, এসএসসি রেকমেন্ড করেনি, তাও তারা 2000-এরও বেশি লোককে চাকরি দিয়ে দিয়েছে। মানে নিয়োগ হলে অনেকে গন্ধ পায় টাকা রোজগার করার। আচ্ছা, কোন গ্যারান্টি আছে এসএসসি পরীক্ষা নেবে সেই পরীক্ষা নির্ভুলভাবে হবে? আবার এসএসসি বা পরীক্ষা নেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্নীতি করবে না, গ্যারান্টি কি? বিরোধী দলনেতা বলেছেন মারাত্মক অভিযোগ যে 500 কোটি 700 কোটি টাকা তুলবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, তহবিল সংগ্রহ হবে। বিরোধী দলনেতার অভিযোগ প্রশ্নপত্র ফাঁস করে দেবে, ইন্টারভিউতে স্বজন পোষণ হবে এবং টাকা তোলা হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
দেখুন, প্রতিষ্ঠানে ঘুণ ধরে গেলে সেই প্রতিষ্ঠানের কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না। আজকে বিরোধী দলনেতা পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্কোর করার জন্য এটা বলছেন, কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলে দেখুন, এসএসসি নামক প্রতিষ্ঠানটির প্রতি কারোর কোনো বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট নেই। যারা চাকরির পরীক্ষায় বসবেন তারাও জানেন যে নির্ভুল মেধা তালিকা কি এসএসসি প্রকাশ করতে পারবে, নারা কবার বেলতলা যায়। প্রতিষ্ঠানটার বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকেছে। তাই আবার পরীক্ষা হলে আবার দুর্নীতির সম্ভাবনা আছে, আবার মামলা মোকদ্দমার সম্ভাবনা আছে, আবার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা আছে। সেজন্য আমি বারবার বলছিলাম, একজন সহনাগরিক হিসাবে আদালতে আপিল করা উচিত যে আদালত এই নিয়োগ প্রক্রিয়াটাকে মনিটর করুন। ঠিক আছে, এসএসসি কন্ডাক্ট করুক, ঠিক আছে, কিন্তু এসএসসি কিভাবে পরীক্ষা পরিচালনা করবে তার খুঁটি নাটি যাবতীয় আদালতকে জানাতে হবে। প্রয়োজনে আদালত একটা কমিটি তৈরি করে দিক, সেই কমিটি এই পুরো পরীক্ষা ব্যবস্থার উপর নজরদারি করবে। যতক্ষণ না পর্যন্ত একটা মেকানিজম ইভলভ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এসএসসির দায়বদ্ধতা আদালতের কাছে নিশ্চিত করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহের অবসান হবে না। 17 রকম দুর্নীতি করে এসএসসি এই নিয়োগ প্রক্রিয়াটা করেছিল 2016, এবং দুর্নীতি হয়েছে সেটা জানা সত্ত্বেও সেই দুর্নীতির পর্দাফাশ তো করেইনি, বরঞ্চ দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য যা যা করণীয় তাই করেছে এসএসসি। এই নিয়োগ প্রক্রিয়া দিয়ে গন্ধ বেরোচ্ছে। সেই এসএসসি রাতারাতি দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। একমাত্র পথ আদালতের প্রত্যক্ষ নজরদারিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক, তাহলে স্বচ্ছতা থাকবে, তাহলে যারা পরীক্ষা দেবেন তাদের মনে বিশ্বাস থাকবে, না ঠিক আছে পরীক্ষা ঠিক আছে, ওয়েমার্কশিট প্রপারলি সংরক্ষণ করা হয়েছে, নম্বরের সঙ্গে মেধা তালিকা প্রকাশ করা হবে। সেটা যদি না হয়, দেখবেন কোথাও না কোথাও আবার সমস্যা হবে, আবার কেউ আদালতে চলে যাবে, আবার স্থগিতাদেশ, নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে যাবে। আমরা এটা কিন্তু চাই না। বহু মানুষ এই স্কুলে চাকরি চায়, তারা পড়াশোনা করছে, কোচিং নিয়েছে, তারা পরীক্ষায় বসবে প্রিপারেশন নিয়ে, তাদের স্বপ্ন নিয়ে ছেলেখেলা করার অধিকার আমাদের কারণ নেই। স্বচ্ছতার স্বার্থে, সবকিছুর স্বার্থে আদালতের প্রত্যক্ষ নজরদারিতে নিয়োগ প্রক্রিয়া হওয়া উচিত। শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করেছেন, তিনি রাজনৈতিক কারণে করেছেন, কিন্তু আমাদের অভিজ্ঞতা কি বলে? শান্তনু, কুন্তল, কাকু, কি একটা গোপাল দলপতি, এইসব এলিমেন্ট, এসব নরকের কীট, এরা কি করেছে? মাছের বাজারে দরাদরি করার মতো চাকরিগুলোকে বিক্রি করেছে। আজকে তারা হয়তো এক্সপোজ হয়ে গেছে, অন্তরালে অনেকে আছেন। এসএসসি ঘুঘুর বাসা, এসএসসির মধ্যেও লোক আছে, তারা তো সুযোগ খুঁজবে। নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই এইসব লোকের জিভ লক লক করে। তাহলে কোন আশায় বুক বাঁধবেন বঙ্গবাসী যে একটা সুন্দর নিয়োগ প্রক্রিয়া হবে, কোনো প্রশ্ন উঠবে না, সবকিছু ট্রান্সপারেন্ট থাকবে? এই বিশ্বাসটা অন্তত আমার নেই। আপনাদের থাকতে পারে, আমার নেই। আমরা ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে টড়াই। 21 এপ্রিল মেধা তালিকা প্রকাশ করবে, করুক, দেখা যাক। ওই সিবিআই এর দেওয়া তালিকা প্রকাশ করে আর লাভটা কি হবে? এবার অন্য প্রসঙ্গে আসি। ভালো খবর, আনন্দের খবর। বিজেপির সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষ 7 পাকে বাধা পড়ছে। অবশেষে দিলীপের বিয়ের ফুল ফুটল। দেখুন, একসময় আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বকে চিরকুমার সভা বলতাম। প্রিয়রঞ্জন দাস মুন্সি, সোমেন মিত্র,
এরা যে কেউ কোনোদিন বিয়ের পিঁড়িতে বসবেন আমরা ভাবতেই পারিনি। কিন্তু 1994 সালের 1 বৈশাখ প্রিয়বাবু দীপা দাস মুন্সিকে বিবাহ করেন। 1997 সালে সোমেন মিত্র শিখা দেবীকে বিবাহ করেন। দীপা দেবী এবং শিখা দেবীর দুজনেই সেটা দ্বিতীয় বিবাহ ছিল, এবং শিখা দেবীর পুত্র রোহনকে সোমেনদা দত্তক নিয়েছিলেন। তবে প্রিয়বাবু এবং দীপা দাস মুন্সির পরে সন্তান হয়েছিল মিছিল, সেটা এখন অনেক বড় হয়ে গেছে। তা চিরকুমার সবাই নামটা আমরা বদলে দিয়েছিলাম যখন আমরা দেখলাম 2-3 বছর ব্যবধানে প্রিয়বাবু এবং সোমেনবাবু বিয়ে করলেন। দিলীপবাবু স্বয়ংসেবক ছিলেন, তাই অনেকে প্রশ্ন করছেন যে একজন স্বয়ংসেবক কি করে বিয়ে করেন। আসলে দিলীপবাবু তো বিধায়ক সাংসদ রয়েছেন, তিনি তো বেতন পান, পেনশন পান, তাই সংঘের উপর তো তার জীবনযাত্রা নির্ভরশীল নয়। তাই তিনি বিয়ে করেছেন, ভালো করেছেন। নবদম্পতিকে আমাদের শুভেচ্ছা। আমি তো সকালে দিলীপদাকে ফোন করে কনগ্রাচুলেট করলাম। দিলীপদা বলে চলে আসো না। আমি বললাম যাবো, চা খেতে যাবো, আগে সব মিটুক টিটুক। খুব ভালো খবর। এই তো অরবিন্দ মেনন পর্যন্ত বিয়ে করলেন কিছুদিন আগে, যিনি এখানকার পর্যবেক্ষক ছিলেন, কেরালার মানুষ। লক্ষণ শেঠ দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কোনো অসুবিধা নেই। দিলীপবাবু 61 বছর বয়সে বিয়ে করছেন, মায়ের অনুরোধকে মর্যাদা দিয়ে। শুভকামনা রইল। কিন্তু আর একজনকে চিরকুমার থাকবেন বলে পণ করেছেন, তার বয়স 53। তিনি হলেন শুভেন্দু অধিকারী। 24 ঘন্টা রাজনীতি করে। বাড়ির লোকের নিশ্চয়ই চাপ আছে শুভেন্দু বাবুর উপর। তার সব থেকে ছোট ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কিন্তু শুভেন্দু বাবু পণ করেই ফেলেছেন তিনিও চিরকুমার থাকবেন। কিন্তু বলা যায় না কখন দক্ষিণা বাতাস এসে মনকে উদ্বেলিত করে। শুভেন্দু বাবুর মন হয়তো ভবিষ্যতে পরিবর্তন হতে পারে, কারোর পদধ্বনি আসতেই পারে তার জীবন। সেরকম হলে সত্যিই খুশি হব।